আসসালামু আলাইকুম এবং স্বাগত সবাইকে স্টুডেন্ট আরেকটা লাইভ ক্লাসে। এবং আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং হবে, কেননা আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সব থেকে একটা বোরিং চ্যাপ্টারকে আমরা আসলে সহজ করে ফেলবো। এবং এটা অবশ্যই আমার কথা থাকলো যে আমরা এই চ্যাপ্টারের উপর 2টা থেকে 3টা ক্লাস নিব, ম্যাক্সিমাম 3টা, এবং 2টার মধ্যে শেষ করার চেষ্টা করব। এবং খেয়াল রাখো যে আমরা আসলে চ্যাপ্টারটা ম্যাক্সিমাম জায়গায় জেনে যাব জাস্ট এই ক্লাস করার থ্রুতে। এর পরবর্তীতে জাস্ট আমাদের একবার বা দুইবার হয়তো একটু বইটা দেখা লাগতে পারে, তার থেকে বেশি না। এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন, একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, যেখানে আসুক না কেন, আশা করি তোমরা পারবা। কিছু কিছু জায়গা আছে আমরা নরমালি একটু অ্যাভয়েড করব। সেই জায়গাগুলো হচ্ছে তোমার, এক হচ্ছে বৈজ্ঞানিক নামগুলা, দুই হচ্ছে তোমার আসলে বিভিন্ন সাল, অর্থাৎ কোন কোন সালে আসলে কোন বিজ্ঞানী আসলে কোন পর্বের নামকরণ করেন। এগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট হয় না, নরমালি এগুলো থেকে প্রশ্ন আসে না, অ্যাডমিশনে একাডেমিতেও কাজে লাগে না, বাট কখনো কখনো রেয়ারলি চলে আসে। এবং সেই জন্য আমরা এগুলোকে আসলে নরমালি তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এটা আসলে যতটুকু সম্ভব ইগনোরই করবা। আর যেগুলো বৈজ্ঞানিক নাম আছে, তুমি জাস্ট একটা সিম্পল উদাহরণ ভেবে দেখো যে তোমার বইতে যতগুলা বৈজ্ঞানিক নাম আছে, তুমি আসলে সবগুলো বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারো কিনা। বরং ওইখানে যে এফোর্টটা দিবা, অন্য জায়গায় এফোর্ট দিলে কিন্তু আরো ভালো করবা। সো তুমি ওই যে এফোর্টটা আছে, তুমি বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করার পেছনে দিতে চাইবে, সেই এফোর্টটাকে জাস্ট তুমি অন্যান্য সেক্টরে দাও। সেই ক্ষেত্রে দেখবা ওইখানে বৈজ্ঞানিক নামে 1 মার্কের বদলে তুমি অন্য জায়গায় 5 মার্ক পেয়ে যাবা। এবং এটাই আসলে কিন্তু আমার একদম রিয়েলি সাজেশনটা থাকবে, চেষ্টা করবে এটা একটু ফলো করার জন্য। এখন তোমাদের মেনলি আসলে কাজ হচ্ছে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও আমার সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা ভালোভাবে শুনতে পারতেছো কিনা। এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, এবং যারা ক্লাসটা শেয়ার করতেছো তাদেরকে আমরা আসলে এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে একটা পিডিএফ বানায় আমরা তোমাদেরকে আজকে রাত 12টার ভিতরে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই শেয়ার করার পরে অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেসটা লিখবে, কমেন্টে তোমাদের সবাই অবশ্যই ইমেল অ্যাড্রেসটা লিখবে এবং বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো। একটা জিনিস বলে রাখি, আমরা আসলে এই ক্লাসটা ইনশাআল্লাহ 1 ঘন্টার কাছাকাছি রাখবো। কারণ হচ্ছে রাত 10টার সময় তোমাদের ভাইয়া সানজিদ তায়েব ভাইয়া আরেকটা ক্লাস নিবে। সানজিদ তায়েব ভাইয়া হচ্ছে মূলত ভার্সিটি অ্যাডমিশনের যে কেমিস্ট্রি কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আসলে তোমাদের মেনলি হেল্প করার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস সিম্পলি মনে রাখতে হবে যে তোমরা যদি আসলে সেইভাবে যত সাড়া দেখাবা, আমরা আমাদের জায়গা থেকে তত বেশি সামনে আগে আসবো। এবং তোমাদের এটাও বলে রাখি, আমরা চাইলে কিন্তু তোমাদের আসলে প্রতিদিন দরকারে 10টা ক্লাসও রাখতে পারি। এটা আসলে পসিবল আমাদের দ্বারা। যখন এই সপ্তাহের পরে যখন তোমাদের অন্যান্য ভাইয়ারা বা আপনারা ক্লাস নেবে, তখনই আশা করি বুঝতে পারবা। বাট তোমাদের আসলে এখানে সহযোগিতা অনেক বেশি কাম্য। তো তোমাদের সহযোগিতা ছাড়া এটা আসলে পসিবল না। সেই ক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে আসলে আমাকে কি করে দিবা, জানাবা। ওকে, সো তোমাদের একটু বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো। ওকে, যারা এখনো শেয়ার করেনি ক্লাসটা শেয়ার করে ফেলো। তাহলে আমরা আসলে আমাদের মেন ক্লাসটা শুরু করে ফেলি। মেন ক্লাসটা ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার। মেন ক্লাসটা আমরা একটু শুরু করে ফেলি। সো এই ক্ষেত্রে আমাদের এখানে দেখো একটা বিষয় হচ্ছে কি, আমাদের অধ্যায়টার নামটা কি, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এখন প্রথম যে জিনিসটা আসতেছে, বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস দুটাকে একসাথে কেন বলা হচ্ছে বা একসাথে কেন একটা চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হচ্ছে। কেন বিভিন্নতার কারণেই কিন্তু শ্রেণীবিন্যাস তৈরি হয়। কেন শ্রেণীবিন্যাস তৈরি হয়? বিভিন্নতার কারণে। সো এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে যদি তুমি ইংরেজি নামটায় যাও, তাহলে দেখবা বিভিন্নতার বদলে আছে কি, ডাইভার্সিটি। এবং শ্রেণীবিন্যাস জানি আমরা ক্লাসিফিকেশন। কেন আমি ডাইভার্সিটি নিয়ে এত বেশি আগ্রহী? এর কারণটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু বৈচিত্র্য নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তোমাদের অনেকেই কিন্তু এটা একটু কনফিউজ থাকবে যে হ্যাঁ, বিভিন্নতা আর বৈচিত্র্যের মধ্যে সম্পর্কটা কি। সম্পর্কটা অনেকটা এরকম যে সাগর আর সমুদ্রের মধ্যে যেরকম সম্পর্ক, অর্থাৎ একে অন্যের সমার্থক শব্দ, এর বাইরে কোনো কিছু জানার দরকার নেই। একে অন্যের সমার্থক শব্দ হচ্ছে বিভিন্নতা এবং বৈচিত্র্য। দেখো, বিভিন্নতার ইংরেজি হিসাবে কি ব্যবহার করা হয়েছে আমাদের অধ্যায়ের নামে? ডাইভার্সিটি। আমরা জানি ডাইভার্সিটি মানে কি, বৈচিত্র্য। সো বৈচিত্র্য, ডাইভার্সিটি এবং বিভিন্নতা, এই সবগুলাই কিন্তু সেম জিনিস, খেয়াল রাখতে হবে। এই সবগুলাই হচ্ছে তোমার সমার্থক শব্দ, একে অন্যের সমার্থক শব্দ। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এখন দেখো, পৃথিবীতে অনেক প্রাণী আছে। তো সেই প্রাণীগুলোকে আসলে আমরা কিভাবে এক জায়গায় সুন্দরভাবে জানতে পারি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে। এই জন্য এখানে বিভিন্নতার সাথে সাথে শ্রেণীবিন্যাসটা আলোচনা করা হচ্ছে। সো এই ক্ষেত্রে পার্টিকুলার একটা জিনিস দেখো, যে আমি তোমাদেরকে বললাম যে না, পৃথিবীতে অনেক প্রাণী আছে। সো কত প্রাণী আছে সেটা নিয়ে তোমরা অনেকেই ইন্টারেস্টেড, তো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো।
সেটা কিভাবে? এখন দেখো আমাদের আসলে পৃথিবীতে তোমার হচ্ছে 15 লাখের মতো আসলে প্রাণী প্রজাতি আছে। আমাদের টোটাল এই পৃথিবীতে 15 লাখের মতো প্রাণী প্রজাতি আছে। এবং দেখবা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে এই অধ্যায়ে আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ। কিন্তু যারা আসলে মনে করো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা ফার্স্ট টাইমের মতো আসলে জীববিজ্ঞান বইটা পড়তেছে, তাদের একটা প্রবলেম ক্রিয়েট হবে। সেই প্রবলেমটা হচ্ছে কি, তারা আসলে ভাববে যে না, আমরা তো একটু আগে জীববিজ্ঞান প্রথম পত্র বইটা পড়ছি, জীববিজ্ঞান প্রথম পত্রের উপক্রমণিকা অংশে একদম শুরুতেই বলা আছে যে তোমার এখানে 13 লক্ষ প্রাণী প্রজাতি বলা আছে, 13 লাখ প্রাণী প্রজাতি বলা আছে, এবং আসলে সেখানে কত 5 লাখ উদ্ভিদের কথা বলা আছে। তাহলে না কোনটা কারেক্ট? সেকেন্ড যেটা আছে যে 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 5 লাখ, এই দুইটাই কারেক্ট। খেয়াল রাখতে হবে এই দুইটাই কারেক্ট, কেননা টোটাল উদ্ভিদের সংখ্যা হচ্ছে 5 লাখ, এর মধ্য থেকে 2,70,000 হচ্ছে কি ভাস্কুলার উদ্ভিদ। তোমরা যদি কেউ আসলে ভাস্কুলার বলতে কি বোঝায় সেটা যদি জানো, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবা, এবং সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। যে তাহলে দেখো টোটাল উদ্ভিদ হচ্ছে 5 লক্ষ, এবং এখানে আসলে ভাস্কুলার উদ্ভিদ কত, সেটা হচ্ছে 2,70,000। ভাস্কুলার একটা বিশেষ ধরনের উদ্ভিদ, এবং ভাস্কুলার যে সমার্থক শব্দটা সেটা তোমরা সবাই বুঝো এই জিনিসটা কি, বাট ভাস্কুলার বললে তোমরা অনেক ক্ষেত্রে দেওয়াচাকা খেয়ে যাবে, এটা আসলে তোমাদের জন্য একটু জটিল হয়ে যায়। সো এগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে দেখো তোমরা একটু কমেন্টে জানাবো ভাস্কুলার বলতে আসলে কি বোঝানো হয়। এখন দেখো আমরা এই ফার্স্ট কনফিউশনটা ক্লিয়ার করি। সেকেন্ড কনফিউশনে কি বলছিলাম, দুইটাই কারেক্ট, বাট ফার্স্ট কনফিউশনের ক্ষেত্রে কথাটা হচ্ছে দুইটাই কারেক্ট না, বলতে পারো তুমি হচ্ছে দুইটাই কারেক্ট এবং দুইটাই কারেক্ট না, দুইটাই সত্য। ঘটনা হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে হচ্ছে যে তোমার দুইটা বইতে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, যেহেতু বইয়ে আছে সো দুইটাকে আমার কারেক্ট ধরতে হবে। আবার সেম ইনফরমেশন সেম ইনফরমেশন তো দুইটা জায়গায় ভিন্ন হইতে পারে না, সো দুইটাকে তুমি ভুলও বলতে পারো, কারেক্টও বলতে পারো, বাট আমরা ধরবো কি দুইটাকে কারেক্ট হিসাবে ধরবো। পরীক্ষায় যখন আসবে, যদি আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আসে আমরা এই নাম্বারটা অ্যান্সার করব, ফার্স্ট পেপারে আসলে এই নাম্বারটা। যখন অ্যাডমিশনে আসে যে দুইটাই একসাথে তুমি জানো না কোন পেপার থেকে আসে, সেই ক্ষেত্রে বলবো এটাকে আমরা অ্যান্সার করব। কেন এটাকে অ্যান্সার করতে যাচ্ছি, এর কারণটা হচ্ছে আমরা প্রাণীর সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। কোন বিজ্ঞানে? প্রাণী বিজ্ঞান, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যদি এই নাম্বারটা দেওয়া আছে আমরা এটাকে বেশি ফোকাস করবো। আশা করি তোমাদের এই দুইটাই অপশন থাকবে না। ভাস্কুলার ক্ষেত্রে তোমরা যারা যারা সঠিক অ্যান্সার দিতে পারছো সবাইকে কংগ্রাচুলেশন। এটা বেশ ইম্পর্টেন্ট একটা কথাবার্তা, যে আমাদের টোটাল এই বইতে কিন্তু অনেক বেশি আলোচনা করা হয়, ফার্স্ট পেপার বইতে বিশেষ করে তোমার সাথে ভাস্কুলার অনেক আলোচনা করা হয়। ভাস্কুলার হচ্ছে পরিবহন টিস্যু। তো পরিবহন শব্দের সাথে তোমরা সবাই পরিচিত, পরিবহন শব্দের সাথে কিন্তু তোমরা সবাই পরিচিত, আশা করি তোমরা সবাই পরিচিত। যে পরিবহন টিস্যুটারই আর একটা সমার্থক শব্দ হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ। তো এখন দেখো এক্ষেত্রে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা একদম বেসিক থেকে যাওয়ার চেষ্টা করতেছি। তো তোমাদের যারা জুনিয়ররা আছে, যারা আসলে 20 সালের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে আসলে অবশ্যই যারা 22-এ পরীক্ষা দেবে বা 21 সালে পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই মেনশন করে ফেলবা। এখন দেখো সেখানে ভাস্কুলার উদ্ভিদ যেটা আসলে তোমার পরিবহন টিস্যু বলা হচ্ছে। এখন এইটা নিয়ে তোমরা ডিটেইলসে যাওয়ার দরকার নেই, আপাতত যা জেনে রাখবা ভাস্কুলার মানে হচ্ছে কি পরিবহন টিস্যু। এটা তোমরা ডিটেইলসে আসলে জীববিজ্ঞান প্রথম পত্রে যে অষ্টম অধ্যায়টা আছে, যেটা আছে তোমার আসলে টিস্যু তন্ত্র, সেখানে আসলে ভাস্কুলার টিস্যু বা এগুলা নিয়ে আসলে ভাস্কুলার বান্ডেল নিয়ে খুব ডিটেইলসে আলোচনা করা হয়, সেখানে আসলে বলা হয়। জাস্ট এইটুকু জানলেই হচ্ছে যে আসলে ভাস্কুলার বলতে কি বোঝায়, পরিবহন টিস্যু। সো আমরা কনফিউশন ক্লিয়ার, টোটাল উদ্ভিদ হচ্ছে 5 লক্ষ, তার মধ্যে 2,70,000 হচ্ছে ভাস্কুলার। এবার আসলে আমাদের মেন কথাবার্তায় চলে আসি, যে আমাদের বৈচিত্র্য এবং হচ্ছে শ্রেণীবিন্যাস। তোমাদেরকে বলে রাখি ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে যে তোমার আসলে শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, বৈচিত্র্য থেকে এত বেশি প্রশ্ন হয় না, শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, বিশেষ করে তোমার সিলোম, তারপরে হচ্ছে তোমার আমরা আগে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম যেখানে আসলে শুধুমাত্র কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারো। সেই ক্লাসটা তোমরা চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপেও খুঁজে নিতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের বিভিন্নতার ক্ষেত্রে খুবই সিম্পলি প্রাণী বৈচিত্র্যের ডেফিনেশনটা যাদের আসলে ডেফিনেশন কাজে লাগবে, সে ভার্সিটি অ্যাডমিশন হোক বা একাডেমিক হোক না কেন, এই ডেফিনেশনের ক্ষেত্রে খেয়াল করবা তোমাদের যে টোটাল যত কথাবার্তা আছে, প্রাণী বৈচিত্র্যের টোটাল যত কথাবার্তা আছে সবকিছুকে ইগনোর করতে পারো, জাস্ট 3টা শব্দ বাদে। সেই 3টা শব্দ কি কি? সেটা হচ্ছে তোমার জিনগত, প্রজাতিগত এবং আরেকটা হচ্ছে বাস্তু সংস্থা। বুঝতে পারছি? আমরা 3টা শব্দকে কখনোই আমাদের
যে ডেফিনেশন আছে বা সংজ্ঞা আছে সেখান থেকে বাদ দিব না। মনে রাখতে হবে এই তিনটা শব্দকে কখনো বাদ দিব না। বাকি যে কথাগুলো আছে শুরুতে দেখবা যে পৃথিবীতে সকল জলচর, স্থলচর, খেচর, উদ্ভিদের মধ্যে এই জিনের কারণে, প্রজাতির কারণে, বাস্তু সংস্থানগত কারণে যে পার্থক্য দেখা যায় সেটাকে প্রাণী বৈচিত্র্য বলে। এগুলো না জানলে চলতেছে। জলচর, স্থলচর, খেচর বলতে আসলে বোঝানো হচ্ছে আমাদের টোটাল পৃথিবীতে যত প্রাণী আছে, 15 লক্ষ প্রাণীর মধ্যে এই তিনটা কারণে যে ডিফারেন্স বা পার্থক্য তৈরি হয় সেই পার্থক্যকে বলা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। সো দেখো কি কি, জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থান। সো এখন একটা যদি দেখো, শুধুমাত্র তিনটা কিওয়ার্ড জানলে তোমরা আসলে অনেকগুলা জিনিস শিখতে পারতেছো। কিভাবে? এটার মাধ্যমে তোমরা আসলে জানতে পারবা যে আমাদের বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য যেটা আছে, প্রাণী বৈচিত্র্যকে কয়টা ভাগে ভাগ করা যায়? এই তিনটা শব্দ, সেটা হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি কি? এইগুলাই জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সো তাহলে দেখো আমরা বৈচিত্র্য তোমার ডেফিনিশনের মাধ্যমে প্রকারভেদে জেনে গেলাম, আবার হচ্ছে কি কি প্রকারভেদ আছে সেগুলোও জেনে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এর উদাহরণগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, জিনগত যে বৈচিত্র্য বিষয়টা আছে, সো জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্টলি এবং খুবই ইজিলি একটা কথা হচ্ছে যে জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে কাকে জিনগত বৈচিত্র্য বলা হচ্ছে? যেখানে জিনের উপাদানের পার্থক্য আছে। যদি আমরা কোনো একটা প্রজাতির মধ্যে তোমার আসলে জিনের উপাদানের কারণে যে পার্থক্য দেখি সেটাকে কি বলা? জিনগত বৈচিত্র্য। এখন তোমরা যদি ডেফিনেশন দেখো বইয়ের, সেখানে আসলে কি বলা আছে? সেখানে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট প্রজাতির জিনগত উপাদানের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য দেখা যায় সেটাকে জিনগত বৈচিত্র্য বলে। তোমরা ভাববা যে কেন নির্দিষ্ট বাস্তু সংস্থান বলা হচ্ছে, কেন নির্দিষ্ট প্রজাতি বলা হচ্ছে? এর কারণটা হচ্ছে জিনিসটা অনেকটা তোমাদের কেমিস্ট্রির মতো। কেমিস্ট্রিতে তোমরা আসলে একটা সূত্র পড়ছো না, মানে তোমরা যারা আসলে ফার্স্ট ইয়ার তারা হয়তো পড়োনি, বাট অন্যদের ক্ষেত্রে জাস্ট তোমরা দেখবা তোমাদের কেমিস্ট্রিতে আসলে দুইটা তিনটা সূত্র পাবা, যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে কি পরিবেশ রসায়নে এখানে এরকম একটা সূত্র আছে, পিভি পি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, আচ্ছা সরি, এখানে দেখো পিভি বাই টি হচ্ছে তোমার ধ্রুবক হয়, এটা হচ্ছে ধ্রুবক হয়। এখন দেখো এটা আমি কেন আনতেছি? আসলে তোমাদের বইটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং সায়েন্স, বাট তোমাদের আসলে একটু জটিল করে অনেক কিছু দেখানো হয়, বাট আমরা এই ইন্টারেস্টিং জায়গাগুলো বুঝতে পারবো। দেখো আমরা যখনই এই পি ভি এবং টি, এই তিনটা হচ্ছে তাপগতীয় চলরাশি, এটা কিন্তু পরীক্ষা আসে যে তাপগতীয় চলরাশি আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে আসে যে তাপগতীয় চলরাশি কোনটা নয়। সো পি ভি এবং টি হচ্ছে তাপগতীয় চলরাশি। সো এই ক্ষেত্রে যখন আমরা দুইটা রাশির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাই, আরেকটা রাশিকে নির্দিষ্ট করে ফেলি। কিভাবে? যদি আমি বলি যে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তো সেই ক্ষেত্রে কি হবে? আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায়। যদি আমি বলি যে তাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? সেটা হচ্ছে সমানুপাতিক। তো সেই ক্ষেত্রে কি বলতে হবে? চাপ হচ্ছে নির্দিষ্ট করতে হবে। এইখানে অনেকটা সেরকম ঘটনা ঘটতেছে। যখন আমরা একেবারে নিচের একটা ধাপে আলোচনা করছি জিন নিয়ে বা জিনগত বা তোমার জিনগত বৈচিত্র্য নিয়ে, তখন কিন্তু বাকি দুটাকে ধ্রুব ধরে নিচ্ছে। ধ্রুব কিভাবে? নির্দিষ্ট বাস্তু সংস্থায় নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে উপাদান আছে সেই উপাদানের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য তৈরি হয় সেটাকে আমরা জিনগত তোমার আসলে বৈচিত্র্য বলতেছি। সো জিনগত বৈচিত্র্য আমরা এটা তো বুঝে গেলাম। এরপর দেখো তুমি একটু ভেবে দেখো তো, যে আমরা যদি প্রজাতিগত বৈচিত্র্য কথা বলতেন তাহলে কি বলতে হবে? প্রজাতিগত বৈচিত্র্য বলতে গেলে দেখো সেই বলতে জিনের কথা আনবো না, কারণ জিন হচ্ছে প্রজাতি থেকে নিচের ধাপ। তো সেক্ষেত্রে আমরা বলবো নির্দিষ্ট বাস্তু সংস্থানে একাধিক প্রজাতির মধ্যে যে পার্থক্য দেখা যায় সেটা কি? সেটা হচ্ছে প্রজাতিগত তোমার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এখন দেখো এইখানে আমরা যদি এবার বলি জিনগত বৈচিত্র্যের এক্সাম্পল গুলা কি, এটা আসলে পরীক্ষা আসে কিন্তু এখান থেকে মেইনলি দুইটা জিনিস আমাদের জানতে হবে। জিনগত বৈচিত্র্যের আরেকটা অল্টারনেটিভ নাম আছে, আর একটা হচ্ছে কি তোমার উদাহরণটা। তো উদাহরণের ক্ষেত্রে প্রথমে উদাহরণটা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে তুমি অনেক ক্ষেত্রে ভুল করবা, সেটা হচ্ছে আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। এখানে দেখো আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, এটা কেন স্পেশাল? এর কারণটা হচ্ছে তোমরা অনেক ক্ষেত্রে এই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর দিকে বেশি নজর না দিয়ে তোমরা আফ্রিকার অস্ট্রেলিয়ার দিকে বেশি নজর দিবে। তো সেই ক্ষেত্রে কি হবে? তোমরা ভাবতে পারো এগুলো দুইটা ভিন্ন বাস্তু সংস্থান, এটাকে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য বলা হবে না। এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমার এখানে আসলে টোটাল পৃথিবীটাকে যে স্থলভাগ আছে সেটাকে একটা বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে,
এবং সেখানে একটা নির্দিষ্ট প্রজাতি, দেখো শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, এটা কি গরু ছাগলের কথা বলাচ্ছে না, একটা নির্দিষ্ট প্রজাতির মানুষের কথা বলাচ্ছে বা হোমো সেপিয়েন্সের কথা বলাচ্ছে। তো নির্দিষ্ট বাস্তু সংস্থার নির্দিষ্ট একটা প্রজাতির মধ্যে যে ডিফারেন্সটা দেখা যায় সেটা কি হবে, জিনগত বৈচিত্র্য। তো এইখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ হওয়ার পেছনে দায়ীকে জিন। জিনের কারণে মূলত আমাদের ত্বকে এক ধরনের পদার্থ জমা হয় যেটা হচ্ছে মেলানিন। মেলানিনটা কিন্তু মনে রাখতে হবে যে মেলানিন নামক একটা পদার্থ জমা হয় যার কারণে একজন ব্যক্তি কালো হয়, একজন ফর্সা হয়, কেউ মিউল্যাটো হয়। মিউল্যাটো মানে কি, আমরা যেটাকে শ্যামলা বর্ণের বোঝাই সেটা হচ্ছে মিউল্যাটো, জীববিজ্ঞানের ভাষায়। তোমাদের জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় এটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এটুকু একটু মনে রাখতে পারো তোমরা যে আমাদের যে এখানে যে আমি যে তোমার আসলে বললাম যে মেলানিন জমা হচ্ছে, মেলানিনটা বর্ণ কেমন হয়, সেটা হচ্ছে বাদামি বর্ণের হয়। এটাও তোমরা চাইলে কিন্তু মনে রাখতে পারো, সেটাও তোমাদের কাজে লাগবে অ্যাডমিশন বা বিভিন্ন একাডেমিক আসলে তোমাদের যে সব এমসিকিউ টাইপ অফ কোশ্চেন আছে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ একই প্রজাতির মধ্যে, তাহলে এটা কি হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই এটা কিন্তু জিনগত তোমার আসলে বৈচিত্র্য হবে। এখন দেখো জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে একই প্রজাতির মধ্যে হচ্ছে এই জন্য এটাকে কি বলা হয়, আরেকটা নাম আছে সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি। অন্তঃপ্রজাতি তোমরা কি আমাকে একটু জানাতে পারবা যে এই অন্ত কথাটা আসলে তোমরা বেশি ভালোভাবে শুনছো কোন জায়গায়? ক্লাস 9-10 আসলে জিনিসটা জানছো যখন তোমরা আসলে শারীরিক শিক্ষা বইটা পড়ছো। ক্লাস 9-10 যখন শারীরিক শিক্ষা বইটা পড়ো তখন কিন্তু তোমরা এই অন্তঃপ্রজাতি, অন্তর কথাটা সাথে, অন্তঃপ্রজাতি না, অন্ত কথাটার সাথে কিন্তু পরিচিত হয়েছে। কিভাবে হয়েছে? সেখানে কিন্তু একটা কথা ছিল অন্তঃক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃক্রীড়া প্রতিযোগিতা। অর্থাৎ একটা নির্দিষ্ট স্কুলের মধ্যে যদি আসলে ক্রীড়া প্রতিযোগিতা হয় ক্লাস 9 আর ক্লাস 10 এর মধ্যে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি অন্তঃক্রীড়া প্রতিযোগিতা। বাট যদি হয় কি তোমার মনে করো তোমার স্কুল, মনে করো তোমার হচ্ছে নটরডেম কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, তো দুইটা কলেজের মধ্যে আসলে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এটা হচ্ছে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা। ঠিক তেমনি ভাবে একটা প্রজাতির মধ্যে যেহেতু হচ্ছে সেটা হচ্ছে কি একটা প্রজাতিকে স্কুলের মতো কল্পনা করো, সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি। যখন আমরা একাধিক তোমার আসলে প্রজাতির মধ্যে হবে সেটাকে তাহলে কি বলবো, আন্তঃপ্রজাতি। কারণ একাধিক প্রজাতির মধ্যে তোমার আসলে এই প্রাণী বৈচিত্র্য কোথায় দেখা যায়, প্রজাতিগত বৈচিত্র্য। সো প্রজাতিগত বৈচিত্র্যের অ্যান্সারটা হবে মূলত আসলে এর আরেকটা নাম হচ্ছে আন্তঃপ্রজাতি। আন্তঃপ্রজাতি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আন্তঃপ্রজাতি, প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হচ্ছে, জিনগত বৈচিত্র্যকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতি। এখন দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই প্রজাতিগত যে বৈচিত্র্য আছে এটাকে কিন্তু আমাদের যে টোটাল প্রাণী বৈচিত্র্য আছে কিন্তু মূল ধাপ বা মূল বৈচিত্র্য বা মৌলিক বৈচিত্র্য বলা হয়। এটাকে কিন্তু আমাদের মৌলিক বলা হয়, মৌলিক বলা হয়, মানে মৌলিক বৈচিত্র্য। আমাদের মৌলিক বৈচিত্র্য হচ্ছে প্রজাতিগত। সেক্ষেত্রে কেন এটাকে আমি বেশি ইন্টারেস্টেড, এর কারণ হচ্ছে আর একটা জায়গা প্রজাতির সাথে মৌলিক কথাটা মিল আছে। আমাদের শ্রেণীবিন্যাসে কিন্তু অনেকগুলো ধাপ আছে, এই ধাপটার সাথে আমরা ক্লাস 9-10 থেকে পরিচিত। সেই ধাপটা হচ্ছে জগৎ পর্ব, শ্রেণী বর্গ, গোত্র, বর্গ, প্রজাতি। এই 7টা যে মেন ধাপ আছে সেই 7টা ধাপের ভিতরে কিন্তু মেন বা হচ্ছে মূল ধাপ বা মৌলিক ধাপ সেটাও কিন্তু হচ্ছে প্রজাতি। তো দেখো বৈচিত্র্যের ক্ষেত্রে মৌলিক বৈচিত্র্য কোনটা, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর যদি আমি বলি যে তোমার আসলে শ্রেণীবিন্যাসের মৌলিক ধাপ কোনটা, সেটা হচ্ছে প্রজাতি। আমরা জিনিসটা মনে রাখবো। ওকে, এরপর দেখো বাস্তু সংস্থানগত, বুঝতেই পারতেছি যে একাধিক বাস্তু সংস্থানের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বাস্তু সংস্থানগত বৈচিত্র্য বলবো। ওকে, মোটামুটি আমাদের আসলে বৈচিত্র্য শেষ। এই ক্ষেত্রে এবার আসি আমাদের একজন বিজ্ঞানীর নামের সাথে একটু পরিচিত হয়, যে বিজ্ঞানীটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত এবং সেই বিজ্ঞানীটা একটু বেশি ফেমাস। এবং সেই বিজ্ঞানীটা কে, সেটা হচ্ছে আমাদের যে সর্বপ্রথম আসলে আমাদের এই জীববিজ্ঞানে বেশি কাজ করছেন, জীববিজ্ঞানে বেশি কাজ করছেন কে, জীববিজ্ঞানের জনকটাকে তোমরা একটু কমেন্টে জানাতে, কমেন্টে এটা জানার দরকার নাই, আমি আসলে তোমাদেরকে অ্যান্সারটা বলে দিব, বাট তোমরা আমাকে কমেন্টে এটা জানার চেষ্টা করবা যে আসলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে। আমরা তো আসলে প্রাণী বিজ্ঞান বা জীববিজ্ঞানের জনকের ক্ষেত্রে আসলে কার কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, বাট স্পেসিফিকলি উদ্ভিদ বিজ্ঞানের জনককে, উদ্ভিদ বিজ্ঞানের জনককে সেটা তোমার আবার জানার চেষ্টা করবা। আর যদি সেটাও জানো, তার একটা বই লেখা আছে, যে বইটা আসলে আমি লাস্ট ক্লাসের কথা বলছিলাম, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এসে গেছে, যে ওই ব্যক্তিটা যে বিজ্ঞানী আসলে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক, তার একটা বই আছে, সেই বইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো সেই বইটার নাম যদি তোমরা বলতে পারো, আশা মানে বুঝতে পারবো যে তোমরা আসলে এই জিনিসটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। তো আমরা জানি সেটা হচ্ছে অ্যারিস্টটল। আমাদের এই যে প্রাণী বিজ্ঞানের যে জনক সেটা হচ্ছে তোমার অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল কি করে, অ্যারিস্টটল আসলে সর্বপ্রথম আমাদের যে প্রাণী আছে এদেরকে আসলে শ্রেণী বিভাগ করার চেষ্টা করে কিসের ভিত্তিতে, মেরুদণ্ড এবং লাল রক্তের ভিত্তিতে।
ভিত্তিতে, মেরুদণ্ড এবং লাল রক্তের ভিত্তিতে তিনি সর্বপ্রথম আসলে আমাদের এই যে প্রাণী জগৎটা সেটাকে ভাগ করার চেষ্টা করে। এই ক্ষেত্রে তুমি অনেক ক্ষেত্রে ভুলে যাবা, এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখবা। আমি লাস্ট ক্লাসে এই জিনিসটা কনসেপ্টটা বুঝাই দিয়েছিলাম, আবারও বলতেছি যারা দেখোনি সেই ক্ষেত্রে আসলে দেখো আমাদের দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে মেরুদণ্ড আর একটা হচ্ছে কি লাল রক্ত, আরেকটা হচ্ছে লাল রক্ত, একটা হচ্ছে মেরুদণ্ড একটা লাল রক্ত। সো দুইটা জিনিসের উপর বেস করে আমরা তিনি শ্রেণীবিন্যাস করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, আচ্ছা মেরুদণ্ড আছে লাল রক্ত নেই, নাকি মেরুদণ্ড নেই লাল রক্ত নেই, নাকি মেরুদণ্ড নেই তোমার হচ্ছে লাল রক্ত আছে, এরকম কি হবে? এটা খেয়াল করতে হবে যে হয় দুইটাই আছে, না হয় দুইটাই নেই। এটা নিয়ে তিনি আলোচনা করছেন। একটা আছে একটা নেই এরকম ভাবে তিনি কোনো কিছুই চেষ্টা করেন। তিনি বলছেন হয় দুইটাই আছে না হয় দুইটাই নেই। তো যদি দুইটাই থাকে, অর্থাৎ যদি দুইটাই পজিটিভ হয় যে মেরুদণ্ড আছে লাল রক্ত তোমার আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি এনাইমা। এবং যদি দুইটাই না থাকে সেটাকে আমরা কি বলি অ্যানাইমা। এবং তোমাদের অনেকেই এখন মাথায় প্রশ্ন এসে ভাই এটা তো মনে থাকবে না, এটা আসলে মনে কিভাবে রাখা যায় যারা একাডেমিকের স্টুডেন্ট। তো তাদের ক্ষেত্রে আমি বলবো এটা খুবই সিম্পল, তোমরা আসলে খুব আগে থেকে জেনে আসছো না, ওই যে একটা বাংলা শব্দের আগে অ ব্যবহার করলে সেটা বিপরীত হয়ে যায়, যেরকম কাজ অকাজ কথ্য অকথ্য এরকম ভাবে হয় না, ঠিক তেমনি ভাবে আমাদের ইংলিশের ক্ষেত্রেও কিন্তু কোন একটা আমাদের কোন একটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের আগে যদি একটা লেটার ইউজ করা হয় সেটা হচ্ছে এ, এই এ লেটারটা ইউজ করলে সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। যেরকম আমরা এই অধ্যায়ে জানতে পারবো সিলোম অ্যাসিলোমেট। দেখো সিলোমেট মানে কি, সিলোম আছে, অ্যাসিলোমেট মানে কি এ যোগ করে দিলাম তাহলে হচ্ছে কি সিলোম নেই। তারপর যখন তোমরা সমন্বয়তন্ত্র অধ্যায়টা পড়বে যেখানে মস্তিষ্ক নিউরন স্নায়ুতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে দেখতে পারবা যে পোলার অর্থাৎ মেরুযুক্ত, এ পোলার অর্থাৎ যেখানে দেখো পোলার সাথে জাস্ট এটা অ্যাড করছে, এ লেটারটা অ্যাড করার মাধ্যমে সেটাকে আমি বলছি মেরুবিহীন। আশা করি তুমি কনসেপ্টটা বুঝতে পারতেছো যে এ থাকলে হচ্ছে সেটা নেগেটিভ হয়, তাহলে দেখো এ থাকলে নেগেটিভ, বাকি থাকলেও কি এনাইমা, সেটা আসলে দুইটাই হচ্ছে পজিটিভ হবে, এটা আমরা মনে রাখবো। এরপরে দেখো তিনি আবার কি করেন, আমাদের যে আসলে এনাইমা যেটা আছে এনাইমাকে তিনি আসলে দুইটা ভাগে ভাগ করেন। আমাদের এনাইমাকে আসলে তিনি আরো দুইটা ভাগে ভাগ করেন, সেটা কি কি? এনাইমার ক্ষেত্রে তিনি আরো দুইটা ভাগে ভাগ করেন দুইটা জিনিসের উপর ভিত্তি করে। সেই দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে তোমার যদি আসলে কারা ডিম পাড়ে আর কারা আসলে সন্তান প্রসব করে। যারা ডিম পাড়ে তাদেরকে কি বলা হচ্ছে ডিম্বোজ, আর যারা সন্তান প্রসব করে তাদেরকে কি বলা হয় জরায়ুজ। তোমাদের অনেকেই ভাবতে পারো যে ভাইয়া সন্তান প্রসব করার সাথে জরায়ুজের কি সম্পর্ক? এটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাম বাংলায় যে কথাটা বলা হয় যে সন্তান পেটে ধারণ করতেছে, এটা আসলে কিন্তু সঠিক না। জরায়ুতে সন্তান ধারণ করা হয়, যেহেতু এটা সন্তান জরায়ুতে ধারণ করতেছে সেই ক্ষেত্রে আমরা কি বলছি, যারা সন্তান জরায়ুতে ধারণ করে তারাই প্রসব করে, এটাকে জরায়ুজ বলা হচ্ছে আর এটাকে ডিম্বজ বলা হচ্ছে। তো দেখো জরায়ুজে শুধুমাত্র কি হয় স্তন্যপায়ী, আমরা নিজেরাই স্তন্যপায়ী, আমরা জানি যে আসলে সন্তান প্রসব করে মানুষের ক্ষেত্রে। এই স্তন্যপায়ী বাদে বাকি যে কটা আছে সরীসৃপ উভচর পাখি মাছ সবগুলা কি হবে ডিম্বজ হবে। তো একটা জাস্ট মনে রাখবো স্তন্যপায়ী হচ্ছে জরায়ুজ, বাকিগুলা কি হচ্ছে ডিম্বজ হবে। আশা করি আমরা বুঝতে পারতেছি। আচ্ছা তোমরা একটু কষ্ট করে, যেহেতু আমরা একটু বেশি ডিটেলসে যাচ্ছি, তোমরা একটু কষ্ট করে তোমাদের যারা জুনিয়র ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে একটু মেনশন করে ফেলবা। সো আমাদের আশা করি তোমরা রুটিনটাই জানো যে আমরা কিন্তু প্রতি উইকেই আসলে 4টা আসলে তোমার একাডেমিক ক্লাস এবং 4টা অ্যাডমিশন, বিশেষ করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনকে টার্গেট করে আসলে ক্লাস নিব। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা একাডেমিক ক্লাসের ক্ষেত্রে অনেক কিছু তোমাদেরকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে আসলে তোমার আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের হেল্প করতে পারে। সেই জিনিসগুলো খেয়াল রাখবা এবং এই ক্ষেত্রে তোমরা একটু জাস্ট বন্ধুদের তোমার আসলে জুনিয়র বা যারা আছে তাদেরকে একটু মেনশন করে ফেলবা। ওকে, সো এটা আমাদের গেল অ্যারিস্টটলের কনসেপ্ট আমাদের শেষ। এরপরে আসি আমরা আসলে আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি, ফাইনালি যেটা আমরা বেশি ইন্টারেস্ট, এবং এই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টেড হবে, যেটা তোমরা আসলে এই যে অনেক জিনিসপত্র তোমরা আসলে অনেক জটিল ভাবে জানতে, বাট অনেক সিম্পল হয়ে যাবে। কিভাবে? আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলা আমি বললাম যে শ্রেণীবিন্যাস করতে যাচ্ছি আমি, বাট কিভাবে করব? শ্রেণীবিন্যাসের জন্য তো কিছু না কিছু একটা ভিত্তি লাগবে। তুমি একটা দুজন ব্যক্তি তোমার সামনে আসে, তাদেরকে কোনো না কোনো ভাবে তুমি আসলে পার্থক্যকরণ করার চেষ্টা করবা। হয় তুমি বলবা যে এ লম্বা এ খাটো, হয় তুমি বলবা যে এ মোটা এ হচ্ছে চিকন, এইভাবে বলবা, হয় তুমি বলবা এ কালো এ ফর্সা, বাট এটা আসলে বলা ঠিক না, বর্ণবাদী হওয়া যাবে না। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে আমাদের কোনো একটা ভিত্তি দরকার যেটার উপর বেস করে আমরা আসলে কি করতে পারবো শ্রেণীবিন্যাস করতে পারবো। খেয়াল রাখবা শ্রেণীবিন্যাসের ভিত্তি আর শ্রেণীবিন্যাসের ধাপ কিন্তু ডিফারেন্ট জিনিস। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে মেনলি 7টা: জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি।
এবং শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো ডিফারেন্ট জিনিস, যার উপর বেস করে আমরা মূলত শ্রেণীবিন্যাস করতেছি। কি কি জিনিস সেটা আমরা একটু জানার চেষ্টা করি। শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, শ্রেণীবিন্যাসের ভিত্তির ক্ষেত্রে প্রথমত একটা জিনিস দেখতে পারো, দেহের আকার। আমরা সবকিছু এখানে আলোচনা করব না, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই দিব যে আসলে কিছু জিনিস আছে তোমাদের মুখস্থ করা লাগবে, কিছু আসলে মুখস্থ করা লাগবে না। কিছু আছে মুখস্থ করা লাগবে, কিছু আছে মুখস্থ করা লাগবে না। কেন? কারণ যেগুলো মুখস্থ করা লাগবে না সেগুলো হচ্ছে তোমাদের কমন সেন্স কাজে লাগাতে হবে। জাস্ট কমন সেন্স কাজে লাগালে তোমরা পারবা। দেখো, দেহের আকারের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে মেইনলি ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার বৃহত্তর প্রাণী, আর একটা হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী। এখন তুমি অপশনে দেখেই বুঝতে পারবা যে কোনটা আনুবীক্ষণিক, কোনটা বৃহত্তর প্রাণী। আনুবীক্ষণিকের ক্ষেত্রে কি থাকে? নরমালি জীবাণু শব্দটা থাকে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, ছত্রাক টত্রাক, এই ধরনের কথাবার্তা বেশি থাকে। বাট যেগুলো আসলে তোমার বৃহত্তর প্রাণী সেগুলো কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এই যা কিছু আছে সবকিছুই কি হবে? আমাদের কিন্তু বৃহত্তর প্রাণী আনতে পারবে। যেরকম তোমাদের বইতে কি এক্সাম্পল দেওয়া আছে, তোমার আনুবীক্ষণিক প্রাণীর ক্ষেত্রে বলা আছে যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু। দেখো, তুমি ভাববা মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু, এত কষ্ট করে মনে রাখবো না। জাস্ট তুমি এখানে এই ওয়ার্ডটার দিকে খেয়াল করো, সেটা হচ্ছে জীবাণু। জাস্ট জীবাণুর দিকে যদি তোমরা একটু খেয়াল রাখো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে জীবাণু জাতীয় জিনিসপত্র কি হয়? অলওয়েজ আনুবীক্ষণিক হয়। সো আমরা বুঝতে পারছি যে আনুবীক্ষণিকটা কি হবে? মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু। এরপরে দেখো আমাদের এটা গেল। এরপরে আমরা আরো বেশ কয়েকটা ভাবে কিন্তু বিভাজিত করতে পারি। এর মধ্যে একটা হতে পারে কি, আমাদের আসলে যে পৌষ্টিকতন্ত্র বিদ্যমান আছে কি, আমাদের যদি পৌষ্টিকতন্ত্র বিদ্যমান আছে নাকি নেই, এই দুইটা জিনিসের উপর আমরা বিভাজিত করতে পারি। কিভাবে? দেখো, পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করি। আচ্ছা সরি, এটা একটু লেখা ভালো হয়নি। সো পৌষ্টিকতন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। খুব ভালোভাবে তোমরা বুঝতে পারতেছো যে একটা ক্ষেত্রে কি থাকবে আর একটা ক্ষেত্রে থাকবে না। সেটাকে কি বলা হচ্ছে? প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে তোমার মনে করো প্যারাজোয়া একটা প্রকারভেদ, আর একটা হচ্ছে এন্টারোজোয়া। তো দেখো, তোমরা এখন একটু আইডিয়া করার চেষ্টা করবা যে প্যারাজোয়া আর এন্টারোজোয়া কোনটাই পৌষ্টিকনালী আছে, কোনটায় পৌষ্টিকতন্ত্র বা পৌষ্টিকনালী যেটাই বলো না কেন সেটা কোথায় আছে, এর মধ্যে দুইটা প্রকারের ভেদের মধ্যে কোনটাই আছে। তো এটা একটা অ্যানসার হবে যে প্যারাজোয়াতে পৌষ্টিকতন্ত্র নেই। প্যারাজোয়াতে পৌষ্টিকতন্ত্র কি নেই, আর এন্টারোজোয়াতে কি হচ্ছে? পৌষ্টিকতন্ত্র আছে। বুঝতে পারছি? আমরা এন্টারোজোয়াতে মূলত আসলে পৌষ্টিকতন্ত্র বিদ্যমান, বাট প্যারাজোয়াতে নেই। তোমাদের এখানে একটু প্রবলেম হবে। দেখো, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু টেকনিক আকারে অনেক কিছু মনে রাখার চেষ্টা করি যে পৌষ্টিকতন্ত্রে প আছে, প্যারাজোয়াতে প আছে, তাহলে হয়তো আছে। বাট এরকম না, কিন্তু বিপরীত সম্পর্ক। বাট একটা জিনিসের সম্পর্ক আছে, তোমরা আসলে মানে ডিসহার্টেন হওয়া যাবে না। এখানে দেখো, আমাদের মেইনলি আসলে প্রবলেম হয় কি, 9টা যে মুখ্য পর্ব আছে, সবাই চোখ বন্ধ করে কিন্তু 9টা মুখ্য পর্বের নাম মুখস্থ করে ফেলবা ধারাবাহিকভাবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, তারপর হচ্ছে তোমার আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এবং এদের অল্টারনেটিভ নামগুলো তোমাদের জন্য অনেক কাজে, সো এটা কিন্তু কোনোভাবে মিস দেওয়া যাবে না। সো দেখো, আমাদের আসলে কোন পর্বগুলা কোন শ্রেণী বিভাগের ভিতরে পড়ে সেটা মনে রাখা সব থেকে জটিল হয়ে যায়। খুবই সিম্পল। দেখো, আমাদের প্রথম পর্বটা হচ্ছে কি পরিফেরা, তথা 1 নং পর্ব হচ্ছে প্যারাজোয়াতে। বাকি দেখো, এখানে 2 বসালাম, এখানে 2 দিছি, এটাও 2 দিলাম। এখন আমাদের এর নিচে কি কোনো ক্লাসিফিকেশন আছে? পরিফেরা এবং সরি প্যারাজোয়া এবং অ্যান্টারোজোয়ার নিচে নেই, বাট পর্ব তো আরো 8টা আছে। তো সেক্ষেত্রে কি করব? 2 থেকে 9, 2 থেকে 9 যতগুলা পর্ব আছে সবগুলা কি হবে? অ্যান্টারোজোয়া। তো শুধুমাত্র পরিফেরা হচ্ছে প্যারাজোয়া। খুবই সিম্পলি মনে রাখতে হবে, প্যারা থেকে পরি, প্যারা থেকে পরিফেরা। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব সিম্পলি মনে রাখতে পারো পরিফেরা। পরিফেরা হচ্ছে প্যারাজোয়া, বাট খেয়াল রাখতে হবে পৌষ্টিকতন্ত্রের সাথে প্যারাজোয়া মেলানোর চেষ্টা করো না, তাহলে ধরা খেতে পারে। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। পৌষ্টিকতন্ত্র নেই সেটা হচ্ছে প্যারাজোয়া, পৌষ্টিকতন্ত্র আছে সেটা হচ্ছে এন্টারোজোয়া। ওকে, তো এখানে আমাদের পর্বগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি প্যারাজোয়া হচ্ছে পরিফেরা, এবং বাকি যে তোমার হচ্ছে এখানে 8টা আছে সবগুলা কি অ্যান্টারোজোয়া হবে। ওকে, এরপর দেখো আমরা এখানে আসি, আমাদের যে কিসের একটা কনসেপ্ট আছে, সংগঠন মাত্রা। তো সংগঠন মাত্রার ক্ষেত্রে পূর্বের বইতে আসলে 3টা প্রকারভেদ ছিল, বাট বর্তমানে আসলে কিন্তু কোষীয় সংগঠন মাত্রা আসলে মানে সরি সংগঠন মাত্রা, কোষীয় না। তো সংগঠন মাত্রাকে বর্তমানে কিন্তু আসলে 4 ভাগে ভাগ করা যায়। এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে সংগঠন মাত্রা 4 ভাগে ভাগ করা যায়। সরি, সেটা হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। ওকে, তো 4 ভাগের ক্ষেত্রে কি কি জিনিস? 4 ভাগের ক্ষেত্রে প্রথমে দেখো একটা জিনিস আসতেছে কি কোষীয় সংগঠন মাত্রা। একটা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা, কোষীয় সংগঠন মাত্রা। ওকে, তারপর দেখো
এরপরে হচ্ছে তোমার কোষ টিস্যু সংগঠন মাত্রা, কোষ টিস্যু সংগঠন মাত্রা, তারপর আসতেছে তোমার হচ্ছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, তারপর হচ্ছে কি এখানে অঙ্গতন্ত্র। এখন দেখো যাদের আসলে এটাও মনে থাকে না, এটা কিন্তু খুবই সিম্পল। দেখো আমাদের সব থেকে ছোট এককটা কি দেহে, সেটা হচ্ছে কোষ। তো অনেকগুলা কোষ মিলে টিস্যু, তারপরে যে টিস্যু আবার আনলাম, টিস্যু থেকে অনেকগুলো মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে কি গঠন করে, তন্ত্র গঠন করে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারতেছি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সবার একটা প্রবলেম হবে কি, যখন আমরা 9টা পর্ব পড়বো এবং 9টা পর্বের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সবার জন্য একটা নাইটমেয়ার, যে আমরা আসলে এটা কিন্তু কোনোভাবে মুখস্থ রাখতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আগের থেকে একটু আমরা পড়ে ফেলি, কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একটু আগের থেকে পড়ে ফেলি, তাহলে আমাদের ওইখানে প্রেশারটা কমে যাবে। একটা আমি অলরেডি দেখাই দিচ্ছি তোমাদেরকে, প্যারাজোয়া অ্যান্টারোজোয়া। সো 1 নং পর্ব হচ্ছে প্যারাজোয়া, বাকি সবগুলা কি অ্যান্টারোজোয়া। ঠিক তেমনি এইখানেও কিন্তু আমরা সেই টেকনিকটা কাজে লাগাতে পারি। এইখানে দেখো আমি যে নাম্বারটা দিছি না ধারাবাহিকভাবে শ্রেণীবিন্যাসের, সেই নাম্বারগুলো জাস্ট এখানে আমি বসাবো। যেটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, সরি আমি রোমান সংখ্যা হইলো না, সেক্ষেত্রে দেখো হচ্ছে 4 বসালাম। বাট আমাদের এর নিচে কি আর কোনো তোমার প্রকারভেদ আছে? নেই। সেই ক্ষেত্রে কি করব, 4 থেকে 9 যতগুলা পর্ব আছে 4 থেকে 9 মানে বাকি যে পর্বগুলো আছে সবগুলো এখানে দিলাম। তাহলে দেখো 1 নং পর্ব কি কোষীয় সংগঠন মাত্রা, 2 নং কি কোষ টিস্যু, 3 নং কি টিস্যু অঙ্গ, 4 থেকে 9 কি অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। সেটা কিন্তু আর আমাদের এইভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে মুখস্থ রাখবো, যে পরিফেরা মিটারে এইভাবে মনে রাখতে হবে। ওকে, এরপর দেখো আমাদের এইখানে তো সংগঠন মাত্রা শেষ, আমাদের কাজ শেষ কিন্তু। সেখানে তোমরা ডেফিনেশন বা এগুলো একটু চাইলে দেখতে পারো, বাট এটা এতটাও তোমার জটিল না বা এটা মনে রাখা এতটাও কঠিন না। ওকে, তারপরে দেখো আসি আমাদের এইখানে সিলোমের কনসেপ্টটা। আমরা এখানে একটু সিলোমের কনসেপ্টের সাথে পরিচিত হই, যেটা আসলে আমাদের সবার একটু প্রবলেম হয় যে সিলোম জিনিসটা কি। তো সিলোমের ক্ষেত্রে খুবই সিম্পলি আমরা একটু মনে রাখার চেষ্টা করি। এইখানে একটা জিনিস শব্দের সাথে একটু ভালোভাবে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে মেসোডার্ম। সেটা হচ্ছে মেসোডার্ম। এখন দেখো যেহেতু আমরা মেসোডার্মের কথা বলে ফেলছি, তাহলে আমরা সিলোম আলোচনা করার আগে আমরা একটু ভ্রূণ স্তর আলোচনা করি। কেন করতেছি তোমরা আশা করি বুঝতেই পারবা। সেটা হচ্ছে কি, দেখো আমাদের টোটাল যে যত প্রাণী আছে সকল প্রাণীর মধ্যে আসলে কোষের স্তরের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, দুই ভাগে বলতেছি। তো দুই ভাগের ক্ষেত্রে একটা হচ্ছে তোমার দ্বিস্তরী, এক হচ্ছে দ্বিস্তরী, আরেকটা হচ্ছে কি ত্রিস্তরী। তো দেখো আমাদের কোষের স্তর কতগুলো আছে তার উপর ভিত্তি করে কি করতেছি, আমরা আসলে দ্বিস্তরী এবং ত্রিস্তরী এই দুইটা ভাগে ভাগ করতেছি। এখন তোমরা ভাববা যে ভাব কেন দ্বিস্তরী কেন ত্রিস্তরী। আসলে এখানে হচ্ছে কি, যে আমাদের অনেক প্রাণীর আসলে ভ্রূণ অবস্থায় দেখা যায় মাত্র 2টা কোষের স্তর আছে, অনেক প্রাণী দেখা যায় 3টা কোষের স্তর আছে। যাদের 2টা কোষের স্তর সেটা হচ্ছে দ্বিস্তরী, যাদের 3টা কোষের স্তর তাদের হচ্ছে ত্রিস্তরী। সেই ক্ষেত্রে কমন একটা গ্রাউন্ড হচ্ছে তোমার বাইরের দিকে থাকে একটোডার্ম, বাইরের দিকে থাকে একটোডার্ম এবং ভেতরের দিকে থাকে এন্ডোডার্ম। ভেতরের দিকে কি থাকতেছে, সেটা হচ্ছে এন্ডোডার্ম। বাইরের দিকে হচ্ছে একটোডার্ম এবং ভেতরের দিকে এন্ডোডার্ম। এটা কিন্তু বায়োলজির কিওয়ার্ড, একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। এর মাঝামাঝি কি থাকতে পারে, মেসো থাকতে পারে। এখন তো আমাদের ডিসাইড করতে হবে মেসোডার্ম হবে নাকি মেসোগ্লিয়া হবে। বাইরে একটোডার্ম ভেতরে এন্ডোডার্ম, মাঝামাঝি কি থাকবে, মেসো থাকবে। যদি দ্বিস্তরী হয় সেটা ক্ষেত্রে হবে কি গ্লিয়া, মেসোগ্লিয়া। আর যদি ত্রিস্তরী হয় সেটা ক্ষেত্রে হবে মেসোডার্ম, মাঝে থাকবে মেসোডার্ম। সো জিনিসটাকে আর একটু ক্লিয়ার করে ফেলি। দ্বিস্তরীর ক্ষেত্রে কি হয়, আমাদের 2টা কোষের স্তর আছে এবং মাঝে একটা ফাঁকা স্তর থাকে। 2টা কোষের স্তর আছে, মাঝে আরেকটা কোনো ফাঁকা না, পুরো জেলের মতো একটা স্তর থাকে যেখানে কোনো কোষ থাকে না, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। বাট ত্রিস্তরীর ক্ষেত্রে তো আমরা কি বলছি 3টা কোষের স্তর, তাহলে অবশ্যই কি হবে, একটোডার্ম, মাঝে থাকবে মেসোডার্ম, ভিতরে থাকবে এন্ডোডার্ম। ডার্ম বলতে মূলত আমাদের কোষকে রিপ্রেজেন্ট করতেছে। এখন দেখো তোমাদের আসলে দ্বিস্তরী এবং ত্রিস্তরীর ক্ষেত্রে আশা করি আমরা মেসোডার্মের সাথে পরিচিত হয়ে গেছি। এখন যদি আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরীর কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি হবে। দ্বিস্তরী এবং ত্রিস্তরীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আসলে কোন পর্বভুক্ত প্রাণী দ্বিস্তরী, কোন পর্বভুক্ত প্রাণী ত্রিস্তরী, এইগুলো আমাদের জানা লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখতে পারি, দ্বিস্তরীর ক্ষেত্রে আসতেছে কি, আমরা যদি দেখো এই দ্বিস্তরীতে কোন একটা অঙ্ক ব্যবহার করা আছে, 0 থেকে 9 এর মধ্যে কোন অঙ্কটা ব্যবহার করা আছে, 2। আমরা সবাই বুঝতে পারছি সেটা হচ্ছে 2 বসাবো এখানে। ত্রিস্তরীতে কত, 3। এখন দেখো 3 এর পরে
তিনের পরে আমাদের কিন্তু আরো 9টা পর্ব, মানে আরো তোমার হচ্ছে কয়টা, এখানে আসলে 6টা পর্ব আছে। বাট আমাদের নিচে কি আর কোনো ক্লাসিফিকেশন আছে? নেই, শুধুমাত্র দ্বিস্তরী এবং ত্রিস্তরী। সেখানে কি করবো, 3 থেকে 9 সবগুলা পর্বই কি হবে, তোমার আসলে ত্রিস্তরী হবে। এখন তোমরা ভাবতে পারো যে 1 নং পর্বটা কি হবে। 1 নং পর্বটা সাধারণত এক কোষী হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আসলে কোনো স্তরেরই চিন্তা আসতেছে না। তো এই ক্ষেত্রে পরিফেরা কোনো স্তরের মধ্যে পড়তেছে না। দ্বিস্তরী হচ্ছে 2 নং পর্ব, ত্রিস্তরী হচ্ছে কি 3 থেকে 9 নং পর্ব। খুবই ভালোভাবে মনে রাখবা। আরেকটা যদি দেখো পরীক্ষায় আসে, ক্লাসের পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, খুব ভালোভাবে আসে যে কোন পর্বে সর্বপ্রথম আসলে ত্রিস্তরী কোষ, সরি ত্রিস্তরী ভূমিস্তর দেখা যায়। ত্রিস্তরী কোন পর্বে সর্বপ্রথম দেখা যায়, এটা তোমরা একটু কমেন্টে জানাবে আমাকে যে ত্রিস্তরী আসলে কোন পর্বে সর্বপ্রথম দেখা যায়, এটা একটু আমাকে জানাবো। ওকে, আচ্ছা তোমাদের একটু কমেন্ট গুলো দেখে নেই। আচ্ছা আচ্ছা, রেজওয়ানা ঠিক অ্যান্সার দিছে, মুমতাসিন সারাও সঠিক অ্যান্সার দিছে, ইন্টারো জোয়া এগুলা ওকে ঠিক আছে। সো এই ক্ষেত্রে এখন দেখো আসি আমরা যেটা মেসোডার্মের কথা, মানে সিলোমে যেটা আসতেছিলাম যে কনসেপ্টটা, সেই ক্ষেত্রে আচ্ছা তোমাদেরকে আমি অ্যান্সারটা বলে ফেলি। সেটা ক্ষেত্রে হচ্ছে দেখো আমরা 3 থেকে 9 দেখছিলাম ত্রিস্তরীতে, তো 3 নং পর্বতে সর্বপ্রথম ত্রিস্তরী আসবে। 3 নং পর্ব কোনটা, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। 3 নং পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথিস বা ফিতাকিমি বা চ্যাপ্টাকিমি যেটাই বলো না কেন। এখন আসি দেখো সিলোমের ক্ষেত্রে। সো সিলোম কনসেপ্টটা কি? সিলোম কনসেপ্টটা হচ্ছে এইখানে মূলত আমরা বোঝানোর চেষ্টা করতেছি সিলোম মূলত একটা গহ্বর। অনেক ক্ষেত্রে দেখবা প্রশ্নে আসলে তোমার সিলোম না ব্যবহার করে দেহ গহ্বর নামক একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, দেহ গহ্বর। সো সিলোম জিনিসটা কি, এটা মূলত একটা দেহ গহ্বর। খেয়াল করো, সিলোম হচ্ছে একটা দেহ গহ্বর, এটা তো ঠিক আছে। এখন এই দেহ গহ্বরটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে, এর বাইরে কোনো আবরণ আছে কিনা। তো সিলোম মূলত এমন একটা দেহ গহ্বর যেটা আসলে মেসোডার্মাল থেকে উৎপত্ত, মানে তোমার হচ্ছে মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এখন তুমি আমাকে একটু বলো তো, তাহলে দ্বিস্তরী যে পর্ব প্রাণীগুলো আছে, সেই দ্বিস্তরী পর্ব প্রাণীগুলো থেকে আসলে সিলোম থাকা পসিবল কিনা, এটা একটা আমাকে জানাবা, কমেন্ট একটু জানাবা যে দ্বিস্তরী পর্ব প্রাণীতে আসলে সিলোম থাকা পসিবল কিনা। তো দেখো সিলোম মূলত একটা দেহ গহ্বর যেটা মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, এবং এইখানে এই দেহ গহ্বরের বাইরে আসলে ধরো মেসোডার্মাল কোষ দিয়ে আসলে কি হয়, তোমার আসলে একটা আবরণ তৈরি করা বা ঝিল্লি তৈরি হয়। সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে যে আবরণটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম। এখন এই পেরিটোনিয়ামে যে কোষগুলো আছে সেগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করতেছে, এই মেসোডার্ম থেকে। এই মেসোডার্ম থেকে পেরিটোনিয়ামের কোষগুলো আবৃত করে আমরা তোমার হচ্ছে আসতেছে। সো এই ক্ষেত্রে দেখো, তাহলে সিলোম মূলত একটা দেহ গহ্বর যেটা মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, এবং এর বাইরে একটা আবরণ থাকে, যে আবরণটাকে কি বলা হচ্ছে, যে আবরণটাকে পেরিটোনিয়াম বলা হচ্ছে। পেরিটোনিয়াম গুলো মেসোডার্মাল কোষে তৈরি। এটা এইটুকু যা জানলেই কিন্তু তুমি বলতে পারলে কিন্তু তোমার আসলে অ্যান্সারটা সঠিক হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমাদের মেইনলি আসলে মেসোডার্মের অনেক ব্যবহার হচ্ছে, আমাদের এখানে আসলে মেইনলি মেসোডার্মের অনেক ব্যবহার হচ্ছে। সো যেহেতু ওকে, সো এখানে হ্যাঁ প্লাটিয়াল মেন্থিস, সুমাইয়া একটা তুমিও সঠিক অ্যান্সার দিছে যে হ্যাঁ সর্বপ্রথম প্লাটিয়াল মেন্থিসে দেখা যায়। তারপর সাজ্জাদ বিন ইউসুফও সঠিক অ্যান্সার দিছে যে তোমার সর্বপ্রথম প্লাটিয়াল মেন্থিসে দেখা যায়। এরপর দেখো মুমতাসিন সালার সঠিক বলছে যে সিলোম থাকবে না। হ্যাঁ, তোমার আসলে যে আমাদের দ্বিস্তরী আছে যাদের তো মেসোডার্ম নেই, সো মেসোডার্ম না থাকলে দেহ গহ্বর কিভাবে তৈরি হবে, পেরিটোনিয়াম কিভাবে তৈরি হবে, সম্ভব না। সো এটা একটা ভালো কথা। যে তাহলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, যদি আসলে তোমার সিলোম না থাকে, আমাদের দ্বিস্তরী পর্ব প্রাণী যদি সিলোম না থাকে, সিলোমের বদলে কি থাকে, নামের সাথে মিল আছে, সিলোমের সাথে মিল রেখে একটা শব্দ আছে, সেটা তোমরা একটু জানাবা যে আসলে সিলোম না থাকলে কি থাকে। সিলোম না থাকলে দ্বিস্তরী পর্ব প্রাণী তো অবশ্যই একটা গহ্বর আছে, সেই গহ্বরটাকে কি বলা হয়, দ্বিস্তরী প্রাণীতেও গহ্বর আছে, বা সেই গহ্বরটাকে কি বলা হয় তোমরা একটু জানার চেষ্টা করবে। ওকে, আচ্ছা তারপর দেখো আসি, এখানে আমাদের সিলোমের কনসেপ্টটা হয়ে গেছে। তো সিলোমের কনসেপ্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আমাদের মেইনলি যদি সিলোম আসলে থাকে, পরিপূর্ণভাবে যদি সিলোম থাকে সেটাকে এক ধরনের বলা হয়, যদি আসলে না থাকে সেটাকে এক প্রকার বলা হয়, আর যদি এটা মাঝামাঝি জায়গা হয় সেটাকে আরেক ধরনের বলা হয়।
তো এটাকে আমরা একটু জাস্ট ভালোভাবে জানার চেষ্টা করি। তো সিলোমকে মেইনলি আসলে সিলোমের বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে মূলত আসলে তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি তিনটা ভাগ হচ্ছে? প্রথমত আসতেছে অ্যাসিলোমেট, সরি, প্রথমে আসতেছে অ্যাসিলোমেট, প্রথমে আসতেছে অ্যাসিলোমেট, তারপরে দুই আসতেছে কি, এখানে আসতেছে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, তারপরে তিনে আসতেছে কি, এখানে আছে ইউসিলোমেট। বুঝতে পারছি? এখানে দেখো তিনটা ভাগে মেইনলি ভাগ করা যাচ্ছে, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। আশা করি আমরা এই সবগুলো শব্দের সাথে একটু পরিচিত হব। অ্যাসিলোমেটের কথা কিন্তু আমি আগে একবারই বলছিলাম, এ আছে সিলোম, তার মানে সিলোমের সাথে এ ব্যবহার করা আছে, অর্থাৎ এটা হচ্ছে সিলোম নেই। সিউডোসিলোমেট, সিউডো শব্দটার সাথে আমরা সবাই আশা করি জীববিজ্ঞানে পরিচিত, বা না হলে মনে রাখতে হবে সিউডো বলতে অলওয়েজ, যেখানে থাকুক না কেন, যেখানে থাকুক না কেন সেটা কি হয়, ছদ্মকে রিপ্রেজেন্ট করে, সেটা আসলে ছদ্মকে রিপ্রেজেন্ট করে সিউডো শব্দটা। এবং ইউ শব্দটার একটা তোমার হচ্ছে মেন অর্থটাই হচ্ছে, ইংরেজি অর্থটা হচ্ছে গুড। ইউ মানে হচ্ছে গুড বা প্রকৃত। তাহলে বুঝতে পারতেছি সিউডো মানে হচ্ছে ছদ্ম সিলোমেট, ইউসিলোমেট মানে হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত। এখন এইগুলো আমরা একটু জানার চেষ্টা করি, এগুলো আসলে ভেতরে ডিটেইলসটা একটু তোমরা দেখবা। পাশে আমি একটু বলে রাখি যে তোমার আসলে ইউসিলোমেটে কি, সিলোমেট যত কিছু বললাম আমরা, সুন্দর একটা গহ্বর, তারপরে পরিপূর্ণ একটা আবরণ সবকিছু থাকে ইউসিলোমেট। যদি এখানে দেখা যায় যে তোমার চারপাশে যে আবরণটা আছে, সেই আবরণের ভিতরে কোনো না কোনো একটা কমতি আছে। কমতিটা বলতে কি, মনে করো কোনো একটা আবরণের কোনো একটা জায়গা আসলে মানে ফাঁকা, কোন একটা আবরণে কোন একটা জায়গা ফাঁকা, পরিপূর্ণ তোমার হচ্ছে আবরণ নেই, সেটাকে আমরা সিউডোসিলোমেট বলি। অ্যাসিলোমেটের ক্ষেত্রে কি হয়, মনে করো তোমার সিলোমটাকে একটা ফুটবলের মতো পরিকল্পনা করো, সেই ক্ষেত্রে তোমার ফুটবলের ভিতরে একটা ছিদ্র করে দিয়ে বালি ঢুকাই দেওয়া আছে, সেটাকে আপনি ফুটবল হিসেবে খেলতে পারবা না। সেই ক্ষেত্রে দেখা যায় অ্যাসিলোমেটের ক্ষেত্রে যে গহ্বরটা আছে, সেই গহ্বরটাই থাকে না, সেখানে এক ধরনের তোমার আসলে কোষে পরিপূর্ণ থাকে, সেই জন্য এটাকে আমরা কি বলি, অ্যাসিলোমেট বলে থাকি। আশা করি আমরা এই কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারছি, না বুঝলে আমরা একটু ডিটেইলসে বইতে একটু দেখলেই আশা করি বুঝতে পারবো। এখন আসি আমাদের এখানে, আচ্ছা তোমরা দেখি একটু আসলে এটা আসলে কারেক্ট অ্যান্সার কয়জন দিতে পারছো, আমি যে তোমার আসলে ই করছিলাম। হ্যাঁ, তোমরা আসলে সবাই আসলে সঠিক অ্যান্সার দিছো, যে তোমার হচ্ছে মুক্তি সঠিক অ্যান্সার দিছো, সিলেন্ট্রন, তারপর হচ্ছে এখানে আসলে সিলেন্ট্রন, হিমে হেনা, তারপর হচ্ছে সুমাক্ত তুমি সিলেন্ট্রন ঠিক আছে, সাদাত মিসু সিলেন্ট্রন ঠিক আছে, আব্দুল ইবনে করিম সিলেন্ট্রন ঠিক আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু হাইড্রা ক্ষেত্রে যখন পড়বা, সো হাইড্রা কি দ্বিস্তরী পর্বে, তো হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী তথা নিডারিয়া পর্বের প্রাণী, তো সেই ক্ষেত্রে কি হবে, হাইড্রা কিন্তু আসলে সিলেন্ট্রন থাকবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো আমাদের আসলে কোন পর্বে, আমাদের আসলে কোন পর্ব কোন এই শ্রেণী বিভাগের মধ্যে পড়ে সেটা আমাদের জানা প্রয়োজন। কোন পর্ব আসলে কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ে সেটা কিন্তু আমাদের জানা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আমাদের সবগুলো পর্বের একটা বৈশিষ্ট্য জানা হয়ে যাচ্ছে, জাস্ট তিনটা জিনিসের মাধ্যমে। এখন দেখো এই ক্ষেত্রে আসলে ধারাগুলো 1 2 3 আমরা দিতে পারবো না, এক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই ক্ষেত্রে আসলে 1 থেকে 3, বাট ধারাবাহিকতা মেনটেন করবো আমরা 1 থেকে 3 4 5, 5 এর পরে আরো আমাদের পর্ব আছে, বাট এখানে আর কোনো শ্রেণীবিন্যাস নেই, সো 5 থেকে 9। তো দেখো অ্যাসিলোমেট কি 1 থেকে 3, সিউডোসিলোমেট হচ্ছে 4, ইউসিলোমেট হচ্ছে কি 5 থেকে 9। সো এই ক্ষেত্রে যদি তোমাকে কখনো কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার আসলে কোন পর্বে আসলে সিউডোসিলোমেট, বা এখানে ভেরি ইম্পর্টেন্ট শব্দ তো বলছি, এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, অপ্রকৃত শব্দটা ব্যবহার করে। এখানে কিন্তু সিউডো না ব্যবহার করে অনেক ক্ষেত্রে অপ্রকৃত শব্দটা ব্যবহার করে, খেয়াল করতে হবে, অপ্রকৃত ব্যবহার করা আছে। অপ্রকৃত সিলোমেট কারা হয়ে থাকে, অ্যান্সারটা হবে কি 4 নং পর্ব তথা নেমাটোডা। এর বাইরে দেখবা তোমরা আসলে কয়েকটা আসলে তোমার হচ্ছে গৌণ পর্বের নামও দেওয়া আছে, গৌণ পর্বের নামগুলো তোমাদের মনে রাখতে হবে। যেরকম ইউসিলোমেটের ক্ষেত্রে হেমিকর্ডাটা আছে, তো হেমিকর্ডাটা কিন্তু আসলে আমাদের মানে মুখ্য পর্বের মধ্যে পড়ে না, বা টিনোফোরা এগুলো কিন্তু আসলে মুখ্য পর্বের মধ্যে পড়ে না, বাট এগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখো তোমরা। মেইনলি আসলে মুখ্য পর্বগুলো আমাদের বেশি কাজে লাগে। আমাদের টোটাল পর্ব হচ্ছে 33টা, তো সেই 33টার মধ্যে 9টা হচ্ছে মুখ্য পর্ব, বাকি 24টা হচ্ছে আমাদের গৌণ পর্ব। আশা করি তোমরা এই জিনিসটা জানো। ওকে, সো এইখানে তোমাদের একটা জিনিস জাস্ট আমি বলতে পারি যে 9টা যে আমাদের পর্ব আছে, আমাদের যে 9টা পর্ব আছে, সো এই 9টা পর্বের মধ্যে কি হচ্ছে, আমাদের 9টা পর্বের মধ্যে যদি আমি এখন বলতে চাই, আমাদের 9টা পর্বের মধ্যে তোমার আসলে আমরা জানি সবাই যে সব থেকে বেশি থাকে কোথায়, আর্থ্রোপোডা, সব থেকে বেশি থাকে কোথায়, আর্থ্রোপোডা, বাট এটা আসলে কত শতাংশ,
মানে কত পার্সেন্ট আসলে আর্থ্রোপোডা থাকে এটা একটু বলার চেষ্টা করবো আমাকে। বাট শতাংশ ক্ষেত্রে খেয়াল রাখবা, আমি আসলে এখানে বোঝাতে যাচ্ছি মেইনলি আসলে তোমার হচ্ছে 10%, 20%, 40%, 60%, 70%, 80%। তোমাদের বইতে বলে দিই, তোমাদের বইতে কিন্তু 3/4 আছে, এবং 3/4 কিভাবে মনে রাখা যায় আমি এটা লাস্ট একটা ক্লাসে কিন্তু বলেও দিয়েছিলাম যে আর্থ্রোপোডা হচ্ছে 7 নং পর্ব, এবং 3/4 কি আসে 3 + 4 = কিন্তু 7। বাট এইখানে যদি তুমি আসলে 3/4 যদি 100 দ্বারা গুণ করো সেটা হচ্ছে 75% হয়। বাট 75% কিন্তু অ্যাকুরেট অ্যান্সার হবে না যদি পার্সেন্টেজ ডিরেক্টলি পরীক্ষায় আসে। সেই ক্ষেত্রে আসলে তোমাদের অন্য একটা টিচার একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা। ওকে, অলরেডি আসলে অ্যান্সারটা সঠিক দিয়ে ফেলছে আব্দুল্লাহ ইবনে করিম, সেটা হচ্ছে 80%। এটা মূলত আসলে আলিম স্যারের বইতে দেওয়া আছে। 80% হচ্ছে টোটাল আমাদের যে প্রাণী জগৎ আছে, প্রাণী জগতের 80% হচ্ছে আর্থ্রোপোডা। এবার তোমরা একটু আমাকে বলার চেষ্টা করো যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা আমাদের প্রাণী জগতের? দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা সেটা একটু আমাকে জানার চেষ্টা করবা। আচ্ছা, মুত্তাসিম সারাও সঠিক বলছে, সুমাইয়া একটা তুমিও সঠিক বলছে, 80%, 80%। ওকে ওকে, সেটা গেল। এরপরে দেখো আমাদের এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আছে এই তো আসলে শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে, সেগুলো অবশ্যই তোমরা দেখবা, এগুলো আসলে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বাট আমরা একটু মেন আলোচনায় চলে যাই। মেন আলোচনায় বলতে হচ্ছে কি, আমরা মেন আলোচনা বলতে আসলে আজকে যেটা আমি বলছি যে আসলে ক্লাসটা অতি বেশি দীর্ঘায়িত করবো না, 1 ঘন্টার ভিতরে রাখার চেষ্টা করবো। কারণ 10টার সময় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ লাইভ আছে, যেখানে আসলে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে পড়ে তোমাদের সাবজেক্ট ভাইয়া এবং ভেরি ট্যালেন্টেড একজন পারসন। সে আসলে কিন্তু তোমরা আসলে যারাই ভাবো না কেন ঠিক আছে ভাই, অনেকে স্বপ্ন থাকে না যে মেডিকেল বুয়েট তারপর হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় চান্স পাবো, সেই 3টা জিনিস আসলে যে অ্যাকমপ্লিশ করছে তোমাদের সাবজেক্ট ভাইয়া। তো সে আসলে ক্লাস নেবে এবং আশা করি ক্লাসটা বেশ ইন্টারেস্টিং হবে এবং ক্লাসটা একটু বড় হবে এই ক্লাসটা। সেই ক্ষেত্রে তোমাদের আসলে আমি এই ক্লাসটা একটু দ্রুত শেষ করে দেবো। তো এই ক্ষেত্রে আমরা দেখো, হ্যাঁ তোমরা আসলে অ্যান্সারটা সঠিক দিছো, মলাস্কা মলাস্কা। আচ্ছা, মোট প্রাণীর 3 থেকে 4%, রেজওয়ানা সঠিক বলছো। তারপরে মুক্তিও সঠিক বলছো, মলাস্কা। রেজওয়ানা সুলতান মলাস্কা ঠিক বলছো। আব্দুল্লাহ ইবনে করিম মলাস্কা। ওকে, সো কারেক্ট অ্যান্সার। এখন দেখে আসি আমাদের আসলে পর্বগুলোর ক্ষেত্রে আসি। সো পর্বগুলোর ক্ষেত্রে আমাদের আসলে এখানে কি কি মনে রাখতে হবে? পর্বগুলোর ক্ষেত্রে আমাদের 9টা পর্ব আছে, সেই 9টা পর্বের বৈশিষ্ট্য মেনলি মনে রাখতে হবে। তো এই 9টা পর্বের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের খুবই সিম্পলি আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। প্রথমত আমাদের প্রথম পর্বটা আসি এবং সেটাই আসলে হয়তো আজকে আমরা শেষ করে দিব। তার পরবর্তীতে না আমরা নিডারিও করবো। ওকে, তো এখানে দেখো আসি আমাদের প্রথমে আসছে পরিফেরা। পরিফেরা যে পর্বটা আছে, তো পরিফেরা হচ্ছে আমাদের প্রথম পর্ব। এবং একটা জিনিস খেয়াল করো, পরিফেরা আসলে কি থেকে আসতেছে? পোর এবং হচ্ছে তোমার টু ফের। এখন দেখো আমরা পোর মানে সবাই জানি সেটা হচ্ছে ছিদ্র, বাট ফের মানে কি জানি আমরা? আমরা সবাই জানি। আমি যখন বলবানি এটা আসলে একটা এক্সাম্পল দিবানি তোমাদেরকে, তোমরা সবাই বলতে পারবে না যে আসলে জানো, বাট তারপরে তোমরা অনেকেই বলবে যে টু ফের মানে জানি না। তোমরা কি কোনো ফেরির নাম শুনছো? ফেরি তোমরা বিভিন্ন ধরনের জানো যে মাওয়া ঘাটে, তারপর হচ্ছে কালনা ঘাটে বা বিভিন্ন ঘাটে আসলে শোনো ফেরি। তো ফেরি কি করে? ফেরি কেন বলা হয় এটাকে? ফেরি বলা হয় কেননা সে আসলে যানবাহন বহন করে। তো দেখো ফেরি মানে বা ফের মানে হচ্ছে ওইখান থেকে আসতেছে, এটা হচ্ছে বহন করা, এটা হচ্ছে বহন করা। তো দেখো ছিদ্র বহন করে, এই জন্য এটাকে কি বলা হয়? ছিদ্রাল প্রাণী বলে। ভেরি ইম্পর্টেন্ট। এট দ্য সেম টাইম অনেকগুলো ছিদ্র থাকলে তুমি যদি একটা মনে করো একটা টুকরা দেওয়া হতো না, 4-5 ধরনের ছিদ্র করে ফেলে, সেটাকে দেখতে কিসের মতো লাগবে? স্পঞ্জ। সেটা দেখতে কিন্তু স্পঞ্জের মতো লাগবে। তো দেখো ছিদ্রাল প্রাণী বলা হয়, আবার সেটাকে কি বলা হয়? এই পর্বের প্রাণীগুলোকে স্পঞ্জ বলা হয়। এখন দেখো এই শব্দটা যেহেতু বলেই ফেলছি, তাহলে আমরা সবগুলো উদাহরণ করে ফেলি। কিভাবে করে ফেলবো? জাস্ট এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি তোমার এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে সেই ক্ষেত্রে তোমার সব বৈশিষ্ট্য সরি সবগুলো উদাহরণ পড়া শেষ, সবগুলো উদাহরণ পড়া শেষ। এখানে গোসল স্পঞ্জ আছে নাকি মটকা স্পঞ্জ আছে কি আছে দেখা দরকার নেই, জাস্ট খেয়াল করবা তোমার অপশনে স্পঞ্জ আছে কিনা। যদি স্পঞ্জ থাকে সেটাই আসলে কি হবে? আমাদের পরিফেরা হবে। পরিফেরা যতগুলো ধারণ আছে তার মধ্যে একটা শব্দ হচ্ছে কমন, সেটা হচ্ছে স্পঞ্জ। এইভাবে আমরা কিন্তু আরামসে মনে রাখতে পারি পরিফেরা পর্বটা আসলে। আচ্ছা হ্যাঁ তোমরা, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে করিমও সঠিক বলছো, মুক্তিও সঠিক বলছো। এখন দেখো এখানে যেটা আসতেছে কি, যে তোমরা একটু বলতে পারবে আমাকে যে পরিফেরার নামকরণ কে করে? কোন বিজ্ঞানী আসলে পরিফেরার নামকরণ করে সেটা আমাকে একটু জানার চেষ্টা করবা। পরিফেরার নামকরণ কে করেন? ওকে, সো সেটা আমরা জানবো। তার আগে আমরা একটু আসলে বৈশিষ্ট্যগুলোর দিকে যাই। সো কত সালে জানার দরকার নাই, তোমাদের আসলে এটা অতটা কাজে লাগবে না, বাট আসলে কে সর্বপ্রথম এটা নামকরণ করে সেটা জানা লাগবে। এখন দেখো পরিফেরার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলা
সো পরিফেরার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে খুবই সিম্পলি আমরা আসলে জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারবো। সেই একাডেমিকের স্টুডেন্ট হোক, অ্যাডমিশনের স্টুডেন্ট হোক, যেই হোক না কেন তোমাদের জন্য সেম টেকনিক। তো সেটা হচ্ছে কি নো স্কোপ। মানে জিনিসটা হচ্ছে কি অনেকটা ইসের মতো যে তোমার আসলে যারা আসলে মনে করে ক্লাসটা ভালোভাবে করতেছে না তাদেরকে এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা নেওয়ার স্কোপ আছে না, নেই, অর্থাৎ নো স্কোপ যারা আসলে নেই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে নো স্কোপ দিয়ে আমরা টোটাল জিনিসটাকে বোঝানোর চেষ্টা করবো। কিভাবে? প্রথম এন দ্বারা বোঝানো হচ্ছে নালীতন্ত্র। তাহলে দেখো তোমরা বলতে পারো ভাই যদি রিটেন কোশ্চেন আসে কিভাবে মনে রাখবা? সিম্পল কথা, পরিফেরাতে নালীতন্ত্র আছে। তারপর দেখো ওতে কি আসতেছে অস্টিয়া। আমরা তো বললামই যেখানে ছিদ্র আছে সেই ছিদ্রগুলোকে কি বলা হচ্ছে? এই ছিদ্রগুলোকে মূলত অস্টিয়া বলা হচ্ছে। আমাদের পরিফেরাতে যে ছিদ্রগুলো আছে সেগুলো কি বলা হচ্ছে? অস্টিয়া বলা হচ্ছে। তারপর দেখো কি বলা হচ্ছে এস। এস দ্বারা কি দুইটা জিনিস আসবে, স্পঞ্জিন, স্পঞ্জিন আর স্পিকিউল। স্পিকিউল। সো দেখো স্পঞ্জিন নামক এক ধরনের জৈব তন্তু আছে আমাদের পরিফেরার ক্ষেত্রে, এবং স্পিকিউল নামক একটা বিশেষ কাঠামো আবরণ আছে। সেই স্পিকিউল স্পঞ্জিন কোথায় থাকে? পরিফেরাতে থাকে, এটুকু জানবো। তাহলে স্কোপ। সো স্কোপের সিটা আসলে কিভাবে উচ্চারিত হচ্ছে? কয়ের মতো। সেটা যেহেতু কয়ের মতো উচ্চারণ হচ্ছে, সো আমরা এখান থেকে মনে রাখবো কুয়ানোসাইট। কুয়ানোসাইট। দেখো কুয়ানোসাইটের লাস্টে কি আছে? সাইট আছে। সাইট মানে কি? কোষ। সাইট মানে অলওয়েজ কোষ। তাহলে আমরা বিশেষ ধরে একটা কোষের কথা বলতেছি, সেই কোষটা কি থাকে? বিশেষ কেন বলতেছি? কারণ এখানে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা আশা করি আমরা সবাই বুঝি। ফ্লাজেলা বলতে বলতে আসলে বোঝানো যায় চলনশীল একটা বস্তু, যেটা কোনো একটা বস্তুকে চলতে সাহায্য করে বা একটা লেজের মতো কাজ করে। যেরকম শুক্রাণুর যে লেজ থাকে অনেকটা সেরকম হবে, ফ্লাজেলা অনেকটা সেরকম হবে। সো কুয়ানোসাইট মূলত হচ্ছে ফ্লাজেলা যুক্ত একটা বিশেষ ধরনের কোষ পরিফেরাতে দেখা যায়। এরপর দেখো ওতে কি আসতেছে? ওতে আসতেছে তোমার আসলে অস্কুলাম। অস্কুলাম। খেয়াল করবা অস্কুলাম আর অপারকুলামকে কিন্তু মিলাই ফেলো না। অস্কুলাম এবং অপারকুলামকে কিন্তু অবশ্যই মিলাই ফেলো না। অস্কুলাম বলতে মূলত একটা গহ্বরের যে ছিদ্র পথ আছে সেটাকে, সরি, একটা গহ্বরের একটা পথকে বোঝানো হয়। আর তোমার অপারকুলাম বলতে একটা ঢাকনাকে বোঝানো হয়। যে ঢাকনাটা কোথায় থাকে? আমাদের যে হাইড্রা আছে বা নিডারিয়া পর্বে যে হাইড্রা যে প্রাণীগুলো আছে সেই হাইড্রার আসলে একটা কোষ আছে নিডোসাইট। সেই কোষে একটা ঢাকনা থাকে যেটাকে বলা হচ্ছে তোমার আসলে অপারকুলাম। এটা কিন্তু তোমরা পাশে লিখে রাখতে পারো, অপারকুলাম এবং অস্কুলাম ডিফারেন্ট জিনিস। এরপর দেখো সর্বশেষ আসতেছে কি পি। সো ইটা নিয়ে আমরা কিছুই করব না, ইটা থাকবে। সো পি দ্বারা আসলে বোঝানো হচ্ছে পজ। এটা দ্বারা বোঝানো হচ্ছে পজ। সো পজ মানে কি? পজের বাংলাটা করো তাহলে আমরা অর্থটা জেনে যাব। পজ মানে হচ্ছে তোমার নিশ্চল। ঠিক আছে? পজ মানে হচ্ছে নিশ্চল। তাহলে দেখো পরিফেরা পর্বের প্রাণীগুলা কি হয়ে থাকে? নিশ্চল বা পজ হয়ে থাকে। পরিফেরা পর্বের প্রাণীগুলা কি হয়? নিশ্চল বা তোমার পজ হয়ে থাকে। এই জিনিসটা আমরা খেয়াল করবো। ওকে, তাহলে দেখো এখানে যা কিছু আছে এর বাইরে দেখবে না, তোমার বইতে কোনো উদাহরণ নেই। তোমার বইতে কোনো উদাহরণ নেই, জাস্ট লার্ভা দশার নামগুলো মনে রাখবা। এরপরে আমরা উদাহরণগুলো কিন্তু পড়া হয়ে গেছে। আশা করি আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছি। ওকে, সো তোমাদের কিন্তু একটা কাজ হবে, তোমাদের কিন্তু সবার একটা কাজ হবে যে তোমরা আসলে আমাদের মানে যারাই ক্লাসটা করতেছি 10 জন 20 জন 25 জন, আমাদের অবশ্যই নেক্সট উইকের ভিতরে 100 জন ক্রস করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সহযোগিতা একদম কাম্য। এখন থেকে হচ্ছে আমাদের প্রতিদিন ক্লাসে বা এমনি সময় আমাদের গ্রুপে ইনভাইট দিয়ে বলো ফ্রেন্ডদেরকে, বা তোমাদের জুনিয়র যারা আছে যারা আসলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। তো সেই ক্ষেত্রে তোমাদের এইটুকু কথা দিতে পারি, যেরকম আজকে যেরকম 2টা ক্লাস আছে আমরা সেটা 3টা ক্লাস দিনে রাখতে পারবো এবং ফ্রি থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিছু সাবজেক্ট থাকবে যেটাকে কমপ্লিটলি আমরা শেষ করবো, বাট সেই ক্ষেত্রে তোমাদের আসলে উপস্থিতিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখো এইখানে তোমার পজ হচ্ছে নিশ্চল বা অস্কুলাম, যেটা আসুক না কেন। ওকে, কোন সাইট এগুলো গেল। এবার আসে আমরা নিডারিয়ার ক্ষেত্রে। সো নিডারিয়ার ক্ষেত্রে তোমাদেরকে জাস্ট যারা আসলে অ্যাডমিশন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটা কথাই, জাস্ট নিডারিয়াটা মুখস্থ করার দরকার নেই। সো নিডারিয়া হচ্ছে তোমার মুখস্থ করার দরকার নেই। কেন দরকার নেই বলতেছি। এর কারণটা হচ্ছে তুমি হাইড্রাতে যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসছো এর বাইরে নতুন করে কিছুই পাওয়া দরকার নেই। হাইড্রাতে নিডারিয়া মানে হাইড্রাতে যে বৈশিষ্ট্যগুলো হাইড্রাত পড়ে আসছো সেই সবগুলো বৈশিষ্ট্য নিডারিয়াতে আছে। মানে তোমার হচ্ছে কি ওর বাইরে কিছু নেই, কথা হচ্ছে এটা।
যে এর বাইরে কোনো কিছু নাই, হাইড্রাতে যে বৈশিষ্ট্য পড়ে আসছে যারা সেকেন্ড চ্যাপ্টারে, তার বাইরে নতুন করে কোনো কিছু নেই। বাট যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা যারা আসলে এবার নতুন শুরু করতে, তাদের ক্ষেত্রে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। যেরকম ওই যে আমরা বললাম একবার, এটা হচ্ছে কি হয়, বীজ তৈরি হয়ে থাকে। এবং দেখো আমরা জেনে আসছিলাম যে এদের ক্ষেত্রে আসলে কি দেখা যায়, তোমার সাথে সিলেন্ট্রন দেখা যায়, কারণ দ্বিস্তরী পর্বের প্রাণীতে কি থাকে না, সিলম থাকে না। তো এদের ক্ষেত্রে সিলেন্ট্রন দেখা যায়। এদের ক্ষেত্রে নিডোসাইট নামক একটা বিশেষ কোষ থাকে, এবং এরা দ্বিস্তরী হওয়ার কারণে কি হচ্ছে, বাইরে একটোডাম ভিতরে এন্ডোডাম, সিম্পল কথাবার্তা এই কথাগুলাই বলা আছে, এবং আশা করি তোমরা পারবা। এবং যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলোর ক্ষেত্রে কি আছে, নিডারিয়া, সরি তোমার নিডারিয়া তো আমাদের পর্বের নাম, সেই ক্ষেত্রে আসলে নীল বোতাম আছে। সো এই জিনিসগুলো আছে, সমুদ্রের পাখা, সমুদ্রের কলম, এগুলো আছে, এগুলো একটু দেখে ফেলবা তোমরা। আশা করি এটা আসলে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, নীলের একটা নাম আছে, সেটা হচ্ছে সমুদ্রের ফুল। সমুদ্রের ফুল। সো এইখানে দেখো লাস্ট লাইনে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটার অ্যান্সার আরেকটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে কোশ্চেনটা তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা যে আসলে আমাদের যে প্রবাল প্রাচীরগুলো আছে, সমুদ্রে অনেক প্রবাল প্রাচীর থাকে, মানে এক ধরনের প্রাচীর গঠন হয় একটা দেয়ালের মতো, যে প্রাচীরগুলো কি হয়ে থাকে, আসলে আমাদের জীবের মাধ্যমে তৈরি। তো এই প্রবাল প্রাচীরগুলোতে আসলে কোন পর্বের প্রাণী থাকে, প্রবাল প্রাচীর আসলে কোন পর্বের প্রাণী থাকে, সেটা একটু জানার চেষ্টা করবা। এবং টোটাল সমুদ্রের কত পার্সেন্ট জীব আসলে প্রবাল প্রাচীরে থাকে, সেটাও আমাকে জানার চেষ্টা করবা। সেটাও আমাকে জানাবা যে কত পার্সেন্ট আসলে তোমার প্রবাল প্রাচীরে সমুদ্রের প্রাণীগুলো থাকে। সো প্রথম অ্যান্সারটার, মানে প্রথম কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের যে টোটাল আসলে মানে আমাদের যে প্রবাল প্রাচীরগুলো আছে, প্রবাল প্রাচীরে নিডারিয়া থাকে, এবং নিডারিয়াটা আমাদের যে সমুদ্রে যত প্রাণী আছে তার মধ্যে 25% আসলে প্রবাল প্রাচীরে থাকে। এবং এত প্রাণী থাকার কারণে আমাদের যে প্রবাল প্রাচীরগুলো, সেটাকে কি বলা হয় তোমার আসলে, তোমার আসলে রেইন ফরেস্ট বলা হয়, বা সমুদ্রের তোমার আসলে রত্নভান্ডার বলা হচ্ছে। যেটাকে রেইন ফরেস্ট বা রত্নভান্ডার বলা হয়, জাস্ট এইটুকু মনে রাখবা। এটাকে তোমার হচ্ছে রেইন ফরেস্ট, সরি রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট বা রত্ন ভান্ডার বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, তোমরা আসলে অনেকেই হ্যাঁ সঠিক অ্যান্সার দিছো, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিছো। সো যেটা তোমাদেরকে বললাম যে আসলে আমরা তোমাদেরকে অনেক ভাইয়াকে আসলে, মানে যে পরিমাণ আমাদের প্রেজেন্স আছে সেটার কারণে আসলে অনেক ভাইয়াকে যুক্ত করতে পারতেছি না লাইভে। তোমাদের অনেকগুলো ভাইয়া আছে যারা আসলে বুয়েটের বা ঢাকা ইউনিভার্সিটির সব ভাইয়ারা আসলে ক্লাস নেবে, মেডিকেলে নিবে, তাদেরকে যুক্ত করতে পারছে না একটা মাত্র কারণে, যে আমাদের প্রেজেন্সটা এতটা ভালো না। আমরা যথেষ্ট এখানে অবশ্যই চেষ্টা করা হচ্ছে, এবং চেষ্টাটা থাকবে, অব্যাহত থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্সটা সেইভাবে এনাফ হচ্ছে না বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সবার ক্লাসটাকে অ্যাভেলেবল করতেছি না। ইনশাআল্লাহ আমরা এগুলো অ্যাভেলেবল করবো, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এই জিনিসগুলো আসলে অ্যাড করা হবে। ওকে, সো আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আমরা আজকে নিডারিয়া পর্যন্ত পড়ছি, এরপর আমরা প্লাটিহেলমিনথেস থেকে শুরু করব। প্লাটিহেলমিনথেস খুবই সিম্পলি আসলে দেখবা, আমাদের যতগুলা কৃমি আছে সবগুলা কৃমির নাম মুখস্থ থেকে যাবে, জাস্ট একটা লাইন জানলে। এগুলো আমরা আলোচনা করবো। এট দ্য সেম টাইম হচ্ছে কোনগুলো আসলে কি কি কমন বৈশিষ্ট্য আছে, যেরকম ভাবে দেখবা দুইটা কৃমির মধ্যে, প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা, দুইটা কৃমি আছে, এবং দুইটা কৃমির মধ্যে কি আছে, কমন দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে দুইটা কৃমি কিউটিকলে আবদ্ধ থাকে, দুইটা কৃমিতে শ্বসনতন্ত্র বা রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত থাকে। সেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। ইনশাআল্লাহ নেক্সট দিন ক্লাসে দেখা হবে। সো তোমাদের এখন কাজ হচ্ছে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে তোমার আমাদের গ্রুপে অবশ্যই ইনভাইট দিয়ে ফেলা, এবং আমাদেরকে সামনের দিকে আসলে যতটুকু আমরা প্রসিড করতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে 100% এফোর্টটা দেওয়া হবে। আসসালামু আলাইকুম।